দর্শক, নির্বাচন নিয়ে সবার শঙ্কা, চতুর্দিকে শঙ্কা বিরাজ করছে। নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আসছে, শঙ্কা তো রয়েছেই। বিশেষ করে গতকালকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা আরও বেশি আতঙ্ক তৈরি করেছে জনমনে। রাজনীতিবিদরাও একটা ভীতিকর পরিবেশের মধ্য দিয়েই যাচ্ছেন। এরকম একটা মুহূর্তে কয়েকদিন আগে গঠিত যে ২০ দলীয় জোট, জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে ২০ দলীয় জোট গঠিত হলো, সেই জোট থেকে আশঙ্কা করা হয়েছে যে আগামী নির্বাচনে মব কালচার নিয়ন্ত্রণ নিতে পারে। ভয়াবহ রকমের একটা মন্তব্য করা হয়েছে। নির্বাচনে যদি মব কালচার নিয়ন্ত্রণ নেয়, সেটা খুবই খারাপ দিকে যাবে। যেটাকে বলা হয়েছে গতকালকে ওসমান হাদির হাসপাতালে, মানে ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস দেখতে যান, তখন এক ধরনের মব তৈরির চেষ্টা করা হয়েছিল এবং মির্জা আব্বাসকে নানাভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে। মির্জা আব্বাস আজকে বলেছেন যে আমি যদি আমার ছেলেপেলেদের অনুমতি দিতাম, তাহলে ওখানে যে পরিস্থিতি তৈরি হতো, সেই পরিস্থিতি কন্ট্রোল করার মতো ক্ষমতা কারো ছিল না। এই ব্যাপারটা কিন্তু বাস্তবতা, যে এক পক্ষ মব করার চেষ্টা করছে আর এক পক্ষ নীরব ছিল বলেই সেখানে ম্যাসাকার কোনো কিছু ঘটেনি। কিন্তু এই ঘটনা যদি নির্বাচন পর্যন্ত যায়, তাহলে কি অবস্থা হবে? কি বলছেন এই জোটের নেতারা, ২০ দলীয় জোটের নেতারা? চলুন একটু জেনে দেখি যে কিভাবে এটা হবে, কি বলছেন। আদতে নির্বাচনের প্রেক্ষাপটে কোন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনে মব। এরই মাঝে আওয়ামী লীগ কেন্দ্রিক একটা শঙ্কা তো রয়েছেই যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করতে পারে। আওয়ামী লীগের একটা বিবৃতিও আমরা দেখেছি, নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে। গত রাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা খবর দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগ নির্বাচনের প্রতিরোধ গড়ে তুলতে পারে, অর্থাৎ নির্বাচন বানচাল করার যে কোনো ধরনের কর্মসূচির মধ্যে তারা যেতে পারে। এরই মাঝে আজকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন হলো, যদিও ওসমান হাদির গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই লকডাউন কেন্দ্রিক কনসেন্ট্রেশন জনগণের মাঝে ছিল না। সেই দিক থেকে বলা যায় যে একটা মানে মোটামুটি একটা ফ্লপ কর্মসূচি গেল আওয়ামী লীগের জন্য। কিন্তু তার মানে কি এই যে আওয়ামী লীগ আগামীতে বসে থাকবে? কি বলছেন আনিসুল ইসলাম মাহমুদরা? শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, চ্যানেল আইয়ের শিরোনামে, আসন্ন নির্বাচন মব কালচারে পরিণত হওয়ার আশঙ্কা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই জোটের নাম দেওয়া হয়েছে। তারা মনে করছে যে আগামী নির্বাচন মব কালচারে পরিণত হবে। কি ভয়াবহ একটা ভাবনা। চলুন ভেতরে যাই। সবার জন্য সমান সুযোগ এবং কার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ মব কালচারে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। তফসিল ও নির্বাচন সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটের নেতা আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি বলেছেন। আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, নিরাপত্তার ঘাটতির কারণেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে। এই ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বর্তমান বাস্তবতায় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আহ, এই যে কথাগুলো বলছেন, মানে নিরাপত্তার আশঙ্কা করছেন তিনি, নিরাপত্তার আশঙ্কা তো রয়েছেই, কারণ গতকালকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না। আবার ওসমান হাদির ওপরে যারা গুলি চালিয়েছে, যে একজনকে শনাক্ত করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ দিয়ে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন, যদি ওই ব্যক্তি সত্যিই এই ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তির শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতার অনেক ছবি, অনেক ভিডিও এরই মাঝে ছড়িয়ে পড়তে আমরা দেখেছি। তার মানে হাদির খুব কাছের জনেই পরিণত হয়েছিলেন তিনি। এখন আপনি তাকে যতই আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের নেতা ছিল, ছাত্রলীগের এই ছিল ওই ছিল বলার চেষ্টা করেন, অনেকেই এই গত বছর অভ্যুত্থানের আগে, 5 আগস্টের আগে অনেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ ছিল, কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং অভ্যুত্থানের অনেক বড় বড় সৈনিকে পরিণত হয়েছে। ছাত্রলীগ তার আগের পরিচয় ছিল, এটা যদি সত্যিও হয়, তবুও হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলো কিভাবে, কোন স্বার্থে, কারা ঘনিষ্ঠতা তৈরি করে দিলেন, হাদি কোন স্বার্থে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন, এই প্রশ্নের মীমাংসাগুলোও কিন্তু হওয়া প্রয়োজন। সব মিলিয়ে মানে এই যে কাছের মানুষ সেজে যাওয়া, কাছের মানুষ সেজে যেয়ে আক্রমণ করা, এই ঘটনা শুধুমাত্র যে হাদির বেলাতেই ঘটেছে আর ঘটবে না, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? যারা এনসিপির নেতারা যারা রয়েছেন, তাদেরও তো কাছের মানুষ বনে গেছে অনেক সাবেক ছাত্রলীগ, সাবেক আওয়ামী লীগ, সাবেক সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত অনেকেই কাছের মানুষ বনে গেছেন। বিগত সময়ে ছাত্রলীগের মিছিল মিটিং করেছেন, এরকম অনেকেই এনসিপির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এখন যদি আরেকটা ঘটনা ঘটে, এনসিপির কোনো নেতার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, এবং এরকম ঘটনা যদি ওই সাবেক পরিচয়ের কেউ ঘটিয়ে থাকে এবং ঘনিষ্ঠতার মানে সুযোগ নেয়, তাহলে কি আবারও ওইটা বলা হবে যে মানে এই ঘনিষ্ঠতা মুখ্য নয়, আগের পরিচয়টাই মুখ্য? আমার মনে হয় যে আমরা কোনো সমস্যা সমাধানের গোড়াতে না গিয়ে আমরা আগাতে মানে খোঁজাখুঁজি করছি সমস্যাটাকে। সমস্যার গোড়াতে যেতে হবে। আমাদের সমস্যাটা আমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় সমস্যা। আমাদের সমস্যাটা রাজনীতি, স্বার্থের রাজনীতিতে পরিণত হওয়া, এটা একটা বড় সমস্যা। কারণ রাজনীতিটা এখন আর জনগণের জন্য নেই, কিন্তু জনগণের নাম ভাঙিয়ে, জনগণের কথা বলে, জনগণকে সামনে রেখে, জনগণকে এজেন্ডা বানিয়ে রাজনীতিবিদরা যা ইচ্ছা তাই করে যান বাংলাদেশে বলে, সবাই না, অধিকাংশ করে যান বলেই এই সমস্যাগুলো অবশ্যই তৈরি হয়েছে। আবার অনেকে বলেন যে রাজনীতিবিদদের যদি আপনি এতই দোষ দেন, তাহলে গত 54 বছরে বাংলাদেশে যা কিছু অর্জন তা তো রাজনীতিবিদদের হাত ধরেই এসেছে। সেটা তো অবশ্যই রাজনীতিবিদরা ভালো খারাপ মন্দ সবকিছুর মধ্য দিয়েই যাবেন, এটাই মানে এটাই স্বাভাবিক। তারপরেও রাজনীতির বাইরে গিয়ে অরাজনৈতিক কোনো শক্তির হাতে দেশ চলাটা কোনোভাবেই নিরাপদ নয়। সেই কারণেই আগামী নির্বাচনটা খুবই প্রয়োজন এবং শান্তিপূর্ণভাবে হওয়াটা প্রয়োজন, যেন রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করতে পারে এবং গণতান্ত্রিক পর্যায়ে আমরা ফিরে আসতে পারি, যেন এখনকার মতো বিশৃঙ্খলা, মাত্র সারা দেশে কোনো জনপ্রতিনিধি নেই, একটা চেয়ারম্যান মেম্বার নেই, একটা পৌরসভার মেয়র নেই, একটা উপজেলা চেয়ারম্যান নেই, একটা জেলা পরিষদ চেয়ারম্যান নেই, একটা সিটি কর্পোরেশনের মেয়র নেই, তাহলে মাত্র মানে 20 জনের একটা উপদেষ্টা বহর দিয়ে 20 জন মাত্র সদস্য, এই 20-22 জনকে দিয়ে একটা পুরো রাষ্ট্র, 85,000 বর্গমাইলের এই রাষ্ট্র কিভাবে মানে চলা সম্ভব? এই রাষ্ট্র ফাংশন করা সম্ভব নয়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এভাবে একজন মানে অরাজনৈতিক ব্যক্তি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, তখন একজন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারেন না। যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি হন, তখন কিন্তু তার অনেক মেকানিজম থাকে, অনেক কিছু রাজনৈতিকভাবে সমাধান করার স্কোপ থাকে, রাজনৈতিকভাবে কন্ট্রোল করার স্কোপ থাকে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একজন প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক ব্যক্তি হবেন, তখন কিন্তু তিনি এক তুড়িতেই তার পুরো দলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। সুতরাং
এই ব্যাপারগুলো রাজনৈতিক একটা বড় ব্যাপার। রাজনৈতিকভাবে যদি সমাধান না করা যায়, অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যে এটা সম্ভব নয়, সেটা গত 15-16 মাসে প্রমাণিত হয়েছে। সুতরাং যত কষ্টই হোক, যত কিছুই বল, আনিসুল ইসলাম মাহমুদ ঠিক কথাই হয়তো বলেছেন, তিনি আশঙ্কা করছেন আগামী নির্বাচন মবের দখলে চলে যেতে পারে। সেই আশঙ্কার বাইরে এসে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে হয়তো কিছুটা হলেও একটু শান্তির মধ্য দিয়ে আগামী নির্বাচনটা পার করতে পারবো। সেটা আমার মনে হয় যে অতিরিক্ত প্রত্যাশা হয়ে যাবে। সরকার এই ব্যাপারে কতটা কনসার্ন, কিংবা কনসার্ন হয়েও কতটা তাদের ক্ষমতার মধ্যে ব্যাপারটা রয়েছে, সেটাও প্রশ্ন সাপেক্ষ। সেই ক্ষেত্রে উপায় একটাই, দলগুলোকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে হবে। দলগুলোকে মব তৈরি না করে, বিশৃঙ্খলা তৈরি না করে, সত্যি সত্যি অনেস্টলি ব্যাপারটাকে বুঝতে হবে যে দেশের প্রয়োজনে আগামী নির্বাচন কিংবা আগামী সময়টা প্রয়োজন, যে সময়ের মাধ্যমে একটা ট্রানজিশন পিরিয়ড পার হয়ে একটা গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবে এবং গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। তারপরে আপনারা রাজনীতি করেন, রাজনৈতিক মারামারি করেন, রাজনৈতিক কামড়াকামড়ি করেন, স্বার্থসিদ্ধির ব্যাপার করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক মুভমেন্টে যাওয়ার পরে সেগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। যেটা এখন এই সরকারের বেলায়, যে সরকার রাজনীতির বোঝে না, যে সরকার কখনো কেউ রাজনীতি করেননি, সরকার পরিচালনার কারো কোনো অভিজ্ঞতা নেই, সেরকম একটা মোটামুটি মাজা ভাঙা সরকার দিয়ে এভাবে দেশ চলতে পারে না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।